আমার কাছে শুধু এই ট্রোলিংটা তো অবশ্যই, এই যে বডি শেমিং করা বা উল্টো পাল্টা নোংরা নোংরা অকথ্য ভাষায় কমেন্ট, এআই মিম, এগুলো এআই মর্ফড ভিডিওস, নিউডিটি, এগুলো আমি তার জন্যই সাইবার সেলের দ্বারস্থ হয়েছি। আজকে যারা ট্রোল করছে, যারা কমেন্টস করছে, তাদের লাইফে কি কোনো প্রবলেম নেই? একদমই। তারা কি পারফেক্ট? তারা কি সব দিক থেকে পারফেক্ট? কেউই পারফেক্ট না। তাহলে নো ওয়ান ইজ পারফেক্ট। তাহলে তুমি একটা মানুষকে নিয়ে যে এত মন্তব্য করছো, তুমি আগে নিজে আয়নায় দেখো যে তুমি পারফেক্ট কিনা। আমাকে কেউ এসে যারা কমেন্ট করছে আমার ব্যাপারে, যারা আমাকে নিয়ে বলছে, আমার জীবন নিয়ে বলছে, তারা কি আমার সংসার চালাবে? তারা কি আমি আমার শরীর খারাপ হলে তারা কি এসে ওষুধ খাওয়াবে? কারণ আমাদের জীবন একটাই। আবার নেক্সট জন্মে আদৌ জন্মাবো কিনা বা এই এত সুন্দর পৃথিবীটা দেখবো কিনা জানি না। তো জীবন যখন একটাই পেয়েছি, ভালো থাকা তো যায়, ভালোভাবে ভালোবেসে আমার মনে হয় চলাটাই অনেক ইম্পর্টেন্ট। যদি আমি মনে করি যে আমি রাজনীতি করব বা কিছু করব, অবশ্যই মানুষের পাশে দাঁড়ানোটা, এটাই তো আমার মনে হয় জনপ্রতিনিধির কাজ, যে তারা যে প্রবলেমে আছে সেই প্রবলেম থেকে তাদেরকে দূর করা। ইন্ডাস্ট্রিতে এত বছর ধরে আছে, তোমার মনে হয় ইন্ডাস্ট্রিতে এখনো পেট্রিয়ার্কি আছে? কোন জায়গাটা তোমার মনে হয় একটু বদল প্রয়োজন? দেবনাজিত, কোয়েল নাশস্তিকা, এই মুহূর্তে বিয়ে না হ্যাপিলি সিঙ্গেল? ছেলের জীবনে ইন্টারফেয়ারিং মাদার নাকি টু লিভ হিম ফ্রিলি? মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টলিউডের বাবলি গার্ল এবং মোস্ট বিউটিফুল শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শ্রাবন্তী, কেমন আছো? খুব ভালো আছি। এই তোমার সঙ্গে যতবারই দেখা হয়, একটা চওড়া হাসি নিয়ে তুমি সবসময় ওয়েলকাম করো এবং একটা পজিটিভ এনার্জি নিয়ে আসো। সবার জীবনেই তো চড়াই উতরাই থাকে, তোমারও জীবনে অনেক হাসি কান্না লুকিয়ে রয়েছে। এগুলোকে আড়াল করে এই হাসিটাকে যে ফুটিয়ে তোলো, তার রহস্যটা কি বা এর পেছনে কি কারণ লুকিয়ে রয়েছে? প্রথমত আমি বলবো, আমি অনেক জায়গায় বলেছি যে আমি খুব পজিটিভ ভেতর থেকে, আমি ভীষণ পজিটিভ মাইন্ডের একটি মেয়ে। আমি জানি যে সবার জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকে, কারোর একটু বেশি, কারোর একটু কম, কিন্তু সেইগুলোকে ওভারকাম করে সামনে এগোনোটাই আমার মনে হয় সব থেকে ভালো। কারণ আমাদের জীবন একটাই। আবার নেক্সট জন্মে আদৌ জন্মাবো কিনা বা এই এত সুন্দর পৃথিবীটা দেখবো কিনা জানি না। তো জীবন যখন একটাই পেয়েছি, ভালো থাকা তো যায়, ভালোভাবে ভালোবেসে আমার মনে হয় চলাটাই অনেক ইম্পর্টেন্ট। মানে জিন্দেগি না মিলেগা দোবারা। একদমই তাই, একদম পারফেক্ট এটা। সেটাই, খুব কম বয়স থেকে তুমি তোমার জার্নি শুরু করেছো, প্রায় 8 বছর আমি যদি ভুল না বলি। হ্যাঁ, দেখতে দেখতে প্রায় 30টা বছর এই ইন্ডাস্ট্রিতে কাটিয়েছো এবং অনেক চড়াই উতরাই, অনেক ভালো মন্দ দেখে আজকের এই শ্রাবন্তী চট্টোপাধ্যায় তুমি নিজের নামটা এস্টাবলিশ করেছো। একদম। সুতরাং এর পিছনে নিশ্চয়ই অনেক মেহনত রয়েছে। আজকে যখন পিছন ফিরে তাকাও, নিজেকে নারী হিসেবে এই উদযাপন বা সেলিব্রেশনটা কিভাবে করো? বা বেঁচে থাকাটাই কি মনে হয় একটা সেলিব্রেশন? বেঁচে থাকাটাই একটা সেলিব্রেশন, বেঁচে থাকাটাই একটা চ্যালেঞ্জ। কারণ লাইফ ইজ আনপ্রেডিক্টেবল। আজ আছি কাল নেই, 5 মিনিটের মধ্যে আমার সাথে কি ঘটতে চলেছে আমি জানি না। সো আমার মনে হয় প্রত্যেকটা মুহূর্তে বাঁচা উচিত, প্রত্যেকটা সেকেন্ডে। কারণ ওই যে বললাম, জীবন একটাই। আর ফেলে আসা দিনগুলো দেখো, সব ভালো খারাপ মিলে আমি ভালোগুলোকে মনে রাখতে চাই। একদম, তুমি সব হিন্দি সিনেমার ছন্দে ছন্দে বলছো, জিন্দেগি না মিলেগা দোবারা, এ লম্হা ফিলহাল জি লেনে দে। আচ্ছা, তোমার আমি আমার মতো বলছি, তুমি দারুণ ভালো লাগলো এটা। তুমি আমার মাথায় আসছে যে মুহূর্তে বাঁচা, মানে একদম এ লম্হা ফিলহাল জি লেনে দে, একদমই তাই। এবং হিরোইনরা যেটা হয়, মানে কোট অ্যান্ড কোট, আমরা জানি যে সবসময় নিজেদেরকে পারফেক্ট সুন্দর লাগুক এবং সবসময় চাই, কিন্তু নিজের থেকে মানে যখন একটা স্টেজের পর আমি হিরোইন হিসেবেই থাকবো, সুন্দর দেখাবে, আমি নায়িকার চরিত্রই করব, আমাকে যেন কম লাগে বয়স। কিন্তু তোমাকে আমি রিসেন্টলি দেখতে পাচ্ছি এই ঠাকুরমার ঝুলিতে একটা 65 বছরের চরিত্র করছো, মানে গিরিজাওয়ালা সান্যাল। সো এইটা কতটা চ্যালেঞ্জ, আর তুমি এই অফারটা কেন আর কি কারণে অ্যাকসেপ্ট করলে? কারণ অনেকেই চান না, কিন্তু তুমি ক্যারিয়ারে যে স্টেজে রয়েছো। প্রথমত এই চরিত্রটা করার জন্য আমার কাছে নিজের কাছেই নিজের চ্যালেঞ্জ। কারণ আমি জানি না আমি এই বয়সে এসে কেমন দেখতে লাগবো বা কেমন ভাবে কথা বলবো, কিভাবে আমার অভিব্যক্তি হবে। তো সেটাই তো, যেটা আমি মানে জানি না এখনো অবধি, আমি এই বয়সে, এই আমার এজে এসে সেই বয়সটা আমি চরিত্রায়ন করেছি। আমার মনে হয়েছে যে আমি একজন অভিনেত্রী, আমি সব ধরনের চরিত্র করতে পারি। আর এটা তো সত্যি, মানে কোনোদিনও মানুষ শ্রাবন্তীকে এইভাবে এক্সপ্লোর করেনি। একদম। তো আমার কাছে এটাও, আমার দর্শকদের কাছে মানে
একটা গিফট আমার তরফ থেকে যে এইভাবেও শ্রাবন্তী আসতে পারে। আর অভিনেতা অভিনেত্রীরা জলের মতো, যে পাত্রে ঢালবে আমি তো মনে করি সেই পাত্রের আকার ধারণ করবে। আমি কি গ্ল্যামারাস চরিত্র করিনি? প্রচুর করেছি। অনেক ছবিতে আমি গ্ল্যামারাস চরিত্র করেছি, ইভেন গ্ল্যামার চরিত্র করেছি, বুনোহাস দেখতে পারো। ইভেন এই ঠাকুমার ঝুলিতে আমি 65 বছরের একজন ভদ্রমহিলার চরিত্র অভিনয় করেছি। সো আমার কাছে এটাই চ্যালেঞ্জ যে আমি আর কি কি করতে পারি। মানে তোমার ওরকম কোনো ট্যাবু নেই যে না। যেমন বুনো হাসও কিন্তু তুমি খুব ডিগ্ল্যামারাস। ইয়েস, আমি একজন ক্যান্সার পেশেন্ট ছিলাম। নো মেকআপ লুক, নো মেকআপ লুক, আরো ডাল করা হয়েছিল। হ্যাঁ, আর এখানেও দেখতে পাচ্ছি যে একটা বয়স্ক মহিলা, 65 বছরের মহিলা যেমন হয়, তার জন্য তো মনে হয় তুমি একটু ওজনও বাড়িয়েছো, একদমই, এবং তার হাঁটা চলা অ্যাকশন সেগুলো নিশ্চয়ই একটু রপ্ত করেছো, সেই অনুযায়ী চরিত্রটা এগিয়েছে। রপ্ত করেছি মানে আমি এটা মনে হয়েছে যে আজকে বিষ্ণুপুরে থাকেন সেই মহিলা, কিন্তু সে মেন্টালি ভীষণ স্ট্রং, কিন্তু বয়সের সাথে সাথে তার তো শারীরিক ভাবে সে তো একটু তো বেন্ড হয়ে হাঁটবে, একটু ওয়াকটা ওরকম হবে, আস্তে আস্তে কথা বলবে, গলাটা ভারী হবে, গলার ভয়েস, হ্যাঁ যেমন ভয়েসটা চেঞ্জ হবে। তো সেটা আমি কিন্তু নিজের থেকেই আমার মনে হয়েছে যে আমি মানে আমি যখন ভিজুয়ালাইজ করছি, যখন চরিত্রটা আমার শোনানো হচ্ছে যে গিরিজাবালা সান্যাল এরকম একটা ক্যারেক্টার, আমি তখনই নিজের থেকেই আমি সেটা ভিজুয়ালাইজ করে ফেলেছি। ভয়েস নিয়ে আর বলার অপেক্ষা রাখে না, কারণ তুমি এত ভালো মিমিক্রি করো আর ভয়েস নিয়ে এত এক্সপেরিমেন্ট করো। এখানে ভয়েসটা ঠিক কেমন একটুখানি শুনি। এটা ধরো মানুষ কেমন আছো, এটা তুমি কি করে বলবে? কেমন আছো মানুষ, ভালো আছো? ও বোঝা যাচ্ছে বয়সটা সত্যি বেড়েছে। হ্যাঁ, বাড়বে না বলো? বোঝাই যাচ্ছে। তুমি ছোটবেলা ঠাকুরমার ঝুলি পড়েছো? দেখেছি, মানে আমি টেলিভিশনে দেখতাম ঠাকুমার ঝুলি, আর মানে আমি নিয়মিত দর্শক ছিলাম ঠাকুমার ঝুলির। আমার এত ভালো লাগতো, আমার ওই যে মানে ওই ভিজুয়ালি ব্যাপারগুলো খুব মজার লাগতো। তো গানটাও আমার মানে ঠাকুমার ঝুলি খুলবে, মজার গল্প বলবে, এটা আমি ভীষণ পছন্দ করতাম। বাহ, তোমার তো মনেও রয়েছে। একদম। হ্যাঁ, মানে এই জেনারেশন যেমন অনেকে জানে না, আমি জানি না, মানে তোমার ছেলেও ঠাকুরমার ঝুলি পড়েছে বা শুনেছে বা দেখেছে? হ্যাঁ, আচ্ছা, ও জানে, ও জানে, ভীষণভাবে জানে। সেটাই, মানে যারা ভুলতে বসেছে তাদের জন্য কিন্তু আমার মনে হয় যে ঠাকুরমার ঝুলি এই নামটাই ইটসেলফ অনেক নস্টালজিক, অনেক নস্টালজিক। মানে যখন আমি শুনলাম যে ঠাকুমার ঝুলি, আমি মানে এই নামটা, মানে এই সিরিজের নামটা দেওয়া কিন্তু শ্রীকান্দার। আচ্ছা, হ্যাঁ, তো শ্রীকান্দাই বলেছে ঠাকুমার ঝুলি হবে নামটা। তো এতটাই ভালো লেগেছে, তো আমি বলছি আমি করবোই এই চরিত্রটা। আচ্ছা, করতে গিয়ে যে অনেক বিপত্তি হলে, যে তুমি নিজেই বললে একটু ওয়েট গেইন করেছো, একটু ওজন বাড়িয়েছো, তার জন্য সোশ্যাল মিডিয়া এত ট্রোলিং হয়ে গেল, এই জন্যই কি হলো? মানে এটা তো তুমি একটা পারফরমেন্স করেছিলে, সবাই জানে না, মানুষজন তো জানোই, মানে এখন যা মেন্টালিটি হয়ে গেছে, তারা কি কারণে পুট অন করেছি, কেন করেছি সেটা না জেনেই মন্তব্য করেছে। আমার মনে হয়েছে এই ঠাকুমার আমরা কি ভাবি, আমাদের কাছে ঠাকুমা মানে কি, এটা গোলু গালু মিষ্টি ঠাকুমা, ভারিক্কি চেহারা, একটা বয়স হয়ে যাওয়ার পর যে একটা হয় না যে চরিত্রটার মধ্যে ওই মিষ্টি ব্যাপারটা থাকবে, গোলু মলু। আমি তো ইমাজিন করি সেটাকে ফুটিয়ে তোলার জন্যই যে এই চরিত্রটা আরো যাতে আমাকে মনে হয় যে না, গিরিজাবালা সান্যাল একদম এই চরিত্রটাই, তো তার জন্য আমি পুট অন করেছিলাম। তাহলে ট্রোলিং তো হিরোইনদেরকে করা হয়, সেলিব্রিটিদের বিশেষ করে করা হয়, আমি তা বলবো না। হ্যাঁ, একদম, মানে অবশ্যই সবাইকে আজকাল ট্রোল করা হয় যারা সোশ্যাল মিডিয়াতে আছে, কিন্তু দেখি সেলিব্রিটিরা সফট টার্গেট, এবং সেটা যদি হিরোইন হয় তাদের নানাভাবে কটূক্তি করা হয়। তো এই ট্রোলিংটা কোন পর্যায়ে পৌঁছলো যে তোমাকে সাইবার ক্রাইম অবধি যেতে হলো? আমার কাছে শুধু এই ট্রোলিংটা তো অবশ্যই, এই যে বডি শেমিং করা বা উল্টো পাল্টা নোংরা অকথ্য ভাষায় কমেন্ট, এআই মিম, এআই মর্ফড ভিডিওস, নিউডিটি, এগুলো আমি তার জন্যই সাইবার সেলের দ্বারস্থ হয়েছি। কারণ জিনিসটা কোথাও গিয়ে আমার ফ্যামিলিতে এফেক্ট করছে, আমার বাবা মার খারাপ লাগছে। অবভিয়াসলি আজকে আমার সন্তানকে নিয়ে কেউ কিছু বললে আমি অ্যাজ আ মাদারও আমি নিতে পারবো না, তো আমার বাবা মারও সেইটা ফিল হচ্ছে। সব মিলিয়েই আমার মনে হয়েছে যে মানে এগুলো একটু বন্ধ হওয়ার দরকার। মানে না হলে শুধু আমার জন্য নয়, আজকে কাউকে ছাড়ছেন না, আমাদের মুখ্যমন্ত্রীকে ছাড়ছেন না, আমাদের অভিনেতা অভিনেত্রীদের ছাড়ছেন না, যখন যেমন পাচ্ছে তারা তাদের রাগ উগড়ে দিচ্ছে। কেন? বাক স্বাধীনতা আছে বলে কি তার অপব্যবহার করবে? খারাপ ভালো লাগতেই পারে, সেটার একটা বলার ধরন আছে। এটা কি কোথাও প্যাট্রিয়ার্কি মনে হয়? হ্যাঁ, মানে এটা বলার একটা ধরন আছে। ধরো যে আজকে খারাপ লাগতেই পারে যে
কিন্তু আমি যেটা দেখলাম তোমার ট্রোলিং এ, মানে পুরুষরা কমেন্ট যেমন করেছে, মহিলারাও করেছে। এটাই আমার সবথেকে দুঃখজনক ব্যাপার লাগছে। তাহলে আর পুরুষতান্ত্রিক সমাজ পেট্রিয়ার্কি বলছি কেন বলছি, সেটা কন্ট্রাডিক্ট করছে। কারণ মহিলারাই যদি মহিলাকে অপমান করে তাহলে তো আর বলাই, সেটা পুরুষতান্ত্রিক সমাজই হয়ে থাকবে। কারণ আমরা একে অপরকেই অসম্মান করছি, তাই না? তা আমার মনে হয় আমি কোনো মহিলাকে ডিসরেসপেক্ট, আমি কোনো মানুষকেই ডিসরেসপেক্ট করতে চাই না। আমি মানে ইভেন যে পুরুষ হোক মহিলা হোক যেই হোক সবার রেসপেক্ট আছে। আজকে আমি হিরোইন বলে আমি কোনো একটা মানে নর্মাল কোনো মানুষকে অপমান করে দিলাম, এটা আমি হ্যাঁ, সেই যদি আমার সাথে খারাপ করছে বা কোনো নোংরামো করলো বা কোনো অসভ্যতামো করলো, তখন আমি সেটা নিজের জন্য আমি লড়বো। কিন্তু সেই যদি আমার সাথে খারাপ কিছু করছে না, আমি কেন অসম্মান করব? আজকে যারা ট্রোল করছে, যারা কমেন্টস করছে, তাদের লাইফে কি কোনো প্রবলেম নেই? তারা কি পারফেক্ট? তারা কি সব দিক থেকে পারফেক্ট? কেউই পারফেক্ট না। তাহলে নো ওয়ান ইজ পারফেক্ট। তাহলে তুমি একটা মানুষকে নিয়ে যে এত মন্তব্য করছো, তুমি আগে নিজে আয়নায় দেখো যে তুমি পারফেক্ট কিনা, বা এটা তাকে কিভাবে আঘাত দিচ্ছে। এটাই হচ্ছে কথা। এই যে নোংরামো জিনিসগুলো, কিছু কিছু ফ্রাস্ট্রেশন নিজেদের, মানে আবার জানো এরকমও হয়েছে যে যখন আমি কেউ হয়তো বলেছে যে তুমি যে ট্রোল করছো তুমি কার ব্যাপারে বলছো, আমি তার বিশাল বড় ফ্যান। আচ্ছা, মানে সেই সামনে দেখলে কিন্তু সেলফি তুলতে আসবে, সে ছবি তুলতে আসছে, কিন্তু আবার সোশ্যাল মিডিয়াতে সে কয়েকটা ভিউজের জন্য, তার সংসার চালানোর জন্য, তার ভিডিও যাতে ভিউজ বাড়ে এবং তার সংসার চলে, তার লাইকস কমেন্টস, সেখান থেকে সে একটা টাকা অর্জন করছে। কোথাও গিয়ে ইনডিরেক্টলি আমরা সংসার চালাই এদের, এক্স্যাক্টলি, তাই না? আমাদের ছাড়া তাদের চলবে না। আমাদের ভিডিও উল্টোপাল্টা ভিডিওস বানিয়ে তারা তাদের সংসার ভিউয়ারশিপ বাড়াচ্ছে, তাদের লাইফস্টাইল চলছে, তারা সেখান থেকে একটা টাকা পাচ্ছে, সেখান দিয়ে তাদের লাইফস্টাইল। হ্যাঁ, সেটা তো পজিটিভ ভাবেই করা যেতে পারে। এক্স্যাক্টলি। আমার কাছে তোমাদের ভালো ভালো জিনিসগুলো দেখালো, নিশ্চয়ই তোমরা করো। আর তোমার যদি খারাপও লাগে কোনো কিছু, সেটা একটা বলার ধরন আছে। এবং আমি যতটা তোমাকে দেখেছি, আমি বাকিদের নিয়ে বলবো না, তুমি তো এই যে পাপ্পারাজি বলো, ফটো শিকারি বলো, যখনই যারা যেখানে রিলস বানায় খুব পজিটিভ ওয়েতে তাদের সঙ্গে, কারণ আমরা দেখো একে ইন্টারঅ্যাক্ট করো এবং তারা কোনো প্রশ্নগুলো উত্তরও দাও, তা আমার মানে ওই ভালোগুলোও তো দেখানো উচিত। আমি মনে করি যে আজকে যারা প্যাপারাজি বলো, তাদেরও আমাদেরকে দরকার, আমাদেরও তাদেরকে দরকার, তাই না? আজকে তোমাদের দ্বারা একদম একে অপরের পরিপূরক। কারণ আজকে তোমাদের দ্বারা আমাদের একটা, এই যে আমি আজকে ইন্টারভিউ করছি, ঠাকুমার ঝুলি আসছে, তুমি আজকে এসে ইন্টারভিউ নিচ্ছ, তোমার চ্যানেল থেকে বহু সংখ্যক মানুষ দেখতে পাবে, তাদের অবধি যাবে ঠাকুমার ঝুলি। এটা দিস ইজ ভেরি পজিটিভ থিং। এবং এই আমাদের কনভারসেশন, এই কথাবার্তা, এটার মধ্যে যদি একটা পজিটিভিটি থাকে, একটা পজিটিভ ভাইব পৌঁছবে। আমরা যদি শুধু নেগেটিভ বিষয় নিয়ে আলোচনা করি, তাহলে কি যে 5টা মানুষ দেখছে তারা কি পজিটিভ ভাবতে শিখবে? তো আমরা কি উপহার দিয়ে যাচ্ছি একদমই তাই নেক্সট জেনারেশনকে? তো সেই জন্যই আমি সবাইকে রেসপেক্ট করি, কিন্তু এই যে যারা যেগুলো করছে তাদের আমার মনে হয় শাস্তি পাওয়া দরকার। মানে তোমার কথা মনে হয়েছিল যে তোমার লড়াইটা তোমাকেই লড়তে হবে? একদম তাই। মানে আমার মনে হয় প্রত্যেকটা মানুষকেই তাদের লড়াই তাদের নিজেদেরকেই লড়া উচিত। মেয়ে হিসেবে কখনো মনে হয়েছে, তুমি তো এত কম বয়স থেকে কাজ করেছো এবং নানা ধাপ প্রতিধাপের মধ্যে দিয়ে এগিয়ে এসছো, তুমি একজন হিরোইন, তুমি একজন মা, তুমি একজন সন্তান, এবং তোমাকে যেটা দেখেছি, মানে তুমি তো আমার মনে হয় মানে ছেলে হওয়ার পর হিরোইন হয়েছো, সো অনেক স্ট্রাগল পেরিয়ে আসতে হয়েছে, লড়াইটা কি নিজেকেই লড়তে হয়েছে? একদম, এখনো লড়ছি। আমি তো বললাম, আমার বাবা আর্মিতে চাকরি করতেন, একজন সোলজার ছিলেন বাবা, তারপর রিটায়ার করে অন্য জায়গায় কাজ করেছেন। তো আমি ছোটবেলা থেকেই মধ্যবিত্ত ফ্যামিলি বিলং করে এসেছি, আর আমি খুব ব্লেসড যে আমি এত বড় একটা মানে সুযোগ পেয়েছি মানুষকে এন্টারটেইন করার। তো আমি ছোটবেলা থেকেই আমি আমার মাকেও দেখেছি, বাবাকেও দেখেছি, নিজেদের লড়াই নিজেরা আমাদেরকে খুব কষ্ট করে বড় করেছেন। আর আমি এখনো অবধি আমি আমার লড়াইটা আমি নিজেই লড়ে যাই। আমায় কিন্তু সাপোর্ট করার মানে আমি এটা অভ্যেস হয়ে গেছে, আমার চাই না কারোর, আমি একাই লড়ে যাব। কিন্তু তার সাথে আমি চাই কিছু পজিটিভিটি। এই যে এত একটা মানুষের ব্যাপারে না জেনে তাকে নিয়ে অনেক রকম মন্তব্য, এই জিনিসগুলোতে আমি বিরোধী। তাহলে সেলিব্রিটিরা তো সোশ্যাল মিডিয়া খুবই প্রাসঙ্গিক, মানে তোমাদের সোশ্যাল মিডিয়ায় উপস্থিতিটা কিন্তু খুব প্রাসঙ্গিক। সেই ক্ষেত্রে মনে হয় যে এই যে তুমি যে স্টেপটা নিলে, সেক্ষেত্রে ভিউজ, লাইকস, ফলোয়ার্স কমে যেতে পারে, বা সোশ্যাল মিডিয়া খুব কম মানে এখনই আই ডোন্ট কেয়ার। আমার সব অর্গানিক ভিউ, মানে যে ফলোয়ার্স যেটুকুনি আছে, ধরো 3.7 মিলিয়ন ইনস্টাগ্রামে, তো যেটাই আছে সেটা অর্গানিক, কেনা নয়। আমি জানি না কিভাবে কি করতে হয়,
কিভাবে বুস্ট করতে হয় কিছু না। আমি আমার আজকাল বুস্ট হয়, আবার শুনি ভিউয়ারশিপ কেনা যায়, একদমই ওইসবে লাইকস নেই, বাড়ানো যায়, ওইসবে আমি জানিই না কোনোভাবে এসব কিছু করা যায় কিনা, আমার আইডিয়া না। আমি অতটা সোশ্যাল মিডিয়াতে আমি রিলস বানাতেও অতটা ভালো পারি না, আমার কেউ এডিট করে দেয় কোনো কিছু। আজকাল তো দেখি ইনস্টাগ্রামে ভিউয়ারশিপ দেখেও হিরোইন সিলেক্ট করা হয়, আমি হিরো হতে হয়, আমি তো হিরোইন বলে না, আমার কোনো আইডিয়া মানে নেই। এরকম ভাবে কখনো জীবনে কাজ এসেছে না এখনো অবধি। দেখো কিছু ব্র্যান্ডস নিশ্চয়ই আছে, আমরা যখন কোল্যাব করি ব্র্যান্ডস সেই সময় তো অবশ্যই, কিন্তু আদারওয়াইজ কাস্টিং আমার মনে হয় না এখনো অবধি সেরকম কিছু। আমার মনে হয় অভিনয় সত্তাটাই খুব ইম্পর্টেন্ট। আর আমি এটাও মনে করি যে আমি সোশ্যাল মিডিয়ায় এত কিছু হওয়ার পরও আমি সোশ্যাল মিডিয়া এখনো আছি, কারণ আমি জানি আমার ভালোবাসার লোকজনও অনেকে আছে যারা সত্যি আমায় সাপোর্ট করে, যারা সত্যি আমায় ভালোবাসে। একদম এই ভালোবাসা থেকে কিন্তু একটা আত্মবিশ্বাস জন্মায়, এবং আত্মবিশ্বাস থেকে আমি বলবো যে বিশ্বাস, এবং বিশ্বাস থেকে রেসপেক্ট, এটা খুব ইম্পর্টেন্ট। তোমার কি মনে হয় যে জীবনে বিয়ে বলো, সম্পর্ক বলো, সন্তান বলো, অনেক ধাপ প্রতিধাপ তুমি পেরিয়ে এসছো, যেখানে বিশ্বাস থাকে না সেখানে শ্রাবন্তী থাকে না? যেখানে বিশ্বাস আর রেসপেক্ট, সম্মান, এই দুটো সম্মানটা তো ভীষণ ইম্পর্টেন্ট। তো সেখানে আমি নেই। ঠিক লোকে কি বলছে আমি জানি না, কারণ আমি মনে করি যে জীবন একটাই, আমার জীবনটা আমাকে বাঁচতে হবে। আমাকে কেউ এসে যারা কমেন্ট করছে আমার ব্যাপারে, যারা আমাকে নিয়ে বলছে, আমার জীবন নিয়ে বলছে, তারা কি আমার সংসার চালাবে? তারা কি আমি কিভাবে, আমি আমার শরীর খারাপ হলে তারা কি এসে ওষুধ খাওয়াবে? নিজের ব্রেড অ্যান্ড বাটার নিজেকেই করতে। হ্যাঁ অবশ্যই, আমি যাদের কথা আমি কনসার্ন, আমার ফ্যামিলি, আমার যারা ক্লোজ, যারা আমাকে সত্যি যারা আমাকে সবসময় দেখছে, যারা আমাকে নিয়ে কমেন্ট করছে, তারা তো আমাকে দেখতে পাচ্ছে না আমি কিভাবে জীবন অতিবাহিত করছি, আমার জীবনটা কিভাবে চলছে, তারা তো দেখছে না। সো আজকে আমার কিছু প্রবলেম হলে তারা তো এসে আমার প্রবলেমটা সলভ করবে না, আমাকেই করতে হবে। আই ডোন্ট কেয়ার। ইন্ডাস্ট্রিতে এত বছর ধরে আছে, তোমার মনে হয় ইন্ডাস্ট্রিতে এখনো পেট্রিয়ার্কি আছে? কোন জায়গাটা তোমার মনে হয় একটু বদল প্রয়োজন? আমার একটা জিনিস বদলানো দরকার, তোমার ব্যক্তিগতভাবে মনে হয় কোনটা? আমার মনে হয় দেখো, আমরা সমান খাটি, আমরা পরিশ্রম সবাই সব মতো করি, যে যার নিজের মতো। আমার মনে হয় পারিশ্রমিক সমান হয় না, তারপর অনেক কিছুই অনেক সময় হিরোদের কাছে জানতে হয় যে কোন কাস্টিং কি, হিরোইনদেরকেও একটু সুযোগ দেওয়া উচিত। আমার মনে হয় একটু সমানভাবে দেখলে বেটার হয়, ইকুয়ালি। যেমন বলিউডে এখন দীপিকা পাডুকোনও বলেছেন যে 8 ঘন্টার বেশি আমি কাজ করব না, বা হিরোদের সমান পারিশ্রমিক দাবি করছেন। এটা বলিউডে এসছে, টলিউডে কি অনেকটা সময় লাগবে এখনো? আমি সময় যেটা বলছো, 8 ঘন্টায় আমাদের যে বাজেটে আমরা কাজ করি, সেই বাজেটে 8 ঘন্টার সময় শুটিং করাটা সত্যিই খুব টাফ, কারণ আমাদের কাজ তুলতে হয়, যেহেতু আমরা রিজনাল ছবি করছি, কাজ করছি, আমাদের পশ্চিমবঙ্গ, কিছু কিছু বাইরেও এখন প্যান ইন্ডিয়াও হচ্ছে, সেগুলো খুব কম সংখ্যক ছবি। আমার সময়টা নিয়ে যেটা আমার মনে হয় যে সেটা স্ক্রিপ্ট অনুযায়ী বা গল্প অনুযায়ী আমার মনে হয় সময়টা ম্যানেজ করা যায়। পারিশ্রমিকটা আমার মনে হয় যে যদি সমান জায়গা থাকে ছবিতে, তাহলে আমার মনে হয় কিছুটা তো ইকুয়াল হওয়া উচিত, যে যেরকম ডিজার্ভ করে। একদম। আরেকটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন, যেহেতু এতদিনে অভিনয় ক্যারিয়ার ছিল, তোমার একটা পলিটিক্যাল পার্টিসিপেশন রয়েছে, এটা কি কনসিয়াস ডিসিশন ছিল, নাকি মনে হলো যে না আমি লাক ট্রাই করা যেতে পারে? একদম সেকেন্ড ইয়েটা। আর যেহেতু আমি বেহালা পশ্চিমের মেয়ে, তো সেই জন্য আমার মনে হয়েছিল যে যদি আমি বলতে গেলে আমার ফ্যামিলির জন্য, আমার পরিবার, ওখানে আমাকে ছোটবেলা থেকে আমি বড় হয়েছি, তো সেই জায়গায় যদি আমি কিছু করতে পারি তাদের জন্য, বেহালায় অনেক রকম সমস্যা আছে, তো তার জন্য যদি আমি কিছু করতে পারি, তার জন্যই আমি মানুষের পাশে দাঁড়াতে পারি। আর যেহেতু আমার ছোটবেলা ওখানে বড় হওয়া এভরিথিং, তো আমি তার জন্যই এগিয়েছিলাম। কিছুটা হতাশ হয়েছিল যখন বেহালা পশ্চিম থেকে ভীষণ হতাশ হয়েছিল আমি, অবশ্যই, কে হারে ভালো লাগে, আমি তো মানুষ। তাহলে এখন মনে হয় যে বিজেপিতে জয়েন করাটা কোথাও ভুল ছিল? আমি মনে করি ভগবান যা করে মঙ্গলের জন্য, ওটা একটা লেসন ছিল আমার। আচ্ছা, তাহলে এই যে তৃণমূলে তুমি এলে, এটা কি কারণে, বা তোমার বরাবরই বাংলার মেয়ে, আমি বরাবরই আমাকে সুযোগ দেওয়া হয়েছিল, সেই শিবির থেকে সুযোগ দেওয়া হয়েছিল, তাই আমি গেছিলাম। আলাদা করে আমার কারোর ব্যাপারে কোনো নেগেটিভিটি নেই। না, বাট এখানে নিশ্চয়ই কিছু একটা ভালো লেগেছে যার জন্য তুমি জয়েন করেছো, বা কি দেখে, মমতা ব্যানার্জিকে দেখে এসেছো তৃণমূলে? আমি তো কোথায়, আমি তো বরাবরই ছিলাম জয়েন, বরাবরই আমি দিদির অনেক প্রোগ্রামে যাই। এই বাংলার মেয়ে, বাংলায় আমি, হ্যাঁ আমি গেছি, ওরকম আলাদা করে জয়েন করার তো কোনো ব্যাপার নেই। আমাকে যখন যেরকম ভাবে দিদি, আমি অ্যাজ আ পার্সন আমি
ওনাকে আমি মাতৃতুল্য অবশ্যই আমার এবং তোমাকেও খুব ভালোবাসে। হ্যাঁ, তো আমি তাকে সম্মান করি, তো তার আমন্ত্রণে আমি নিশ্চয়ই গেছি, আমাকে বলা হয়েছে, আমি গেছি, আমি সেখানে ভালো রেসপেক্ট পেয়েছি, ব্যাস দ্যাটস ইট। আর এই যে আকাশে বাতাসে জোর গুঞ্জন, সামনেই ইলেকশন, বিধানসভা আমার কাছেও ইলেকশনে গুঞ্জন আসছে। যে শ্রাবন্তী চট্টোপাধ্যায় তৃণমূল থেকে প্রার্থী হচ্ছেন, এই গুঞ্জনটা তোমার কানেও পৌঁছেছে। হ্যাঁ, হ্যাঁ। তুমি সেটা কিভাবে দেখছো? আমি আপাতত কিচ্ছু জানি না, যতক্ষণ না আমার কাছে ডিরেক্টলি কোনো দল থেকে কোনো কথা বা খবর আসছে বা কিছু আসছে, আমি সেটা নিয়ে মন্তব্য করতে চাই না। আর যখন হবে নিশ্চয়ই মানুষজন জানতে পারবে। আপাতত আমি ঠাকুমার ঝুলি নিয়ে খুবই এক্সাইটেড। সেটা ব্যস্ত, অবশ্যই ব্যস্ততা আমার থাকবে। প্রমোশনস চলছে, আর আমি নিজে প্রচুর ডাবিং করার সময়ও দেখেছি, নিজেকে অন্যরকম রূপে দেখছি, আমি সুপার এক্সাইটেড এখন। হ্যাঁ, কিন্তু যদি এরকম প্রস্তাব আসে তুমি ভেবে দেখবে নিশ্চয়ই? আমি ভেবে দেখবো, আমি আমার পরিবারের সাথে আলোচনা করব, আর আমার জীবনের একজন গুরুত্বপূর্ণ মানুষ আমার ছেলে, তার সাথেও কথা বলবো। ছেলের মতামতটা এখানে হ্যাঁ, important। অফকোর্স, তো ও আমার লাইফের মানে ইজ Part, এভরিথিং টু part. মি, Very vital part. মাই ওয়ার্ল্ড। তো একদম। আমি অবশ্যই মানে হ্যাঁ, কিন্তু ছেলে যেহেতু বয়স কম, অভিজ্ঞতা কম, কিন্তু আমি এটাও না, জানি কে যে বলেছে? প্রচুর অভিজ্ঞতা। এবং এটাও জানি যে একদম ছোট, বয়স কম বলে অভিজ্ঞতা কম না গো, এরা জেনজি, এদের আলাদা। আর এটা একটা অনেকেই জানেন যে দর্শকরা বা যারা জানেনও না, যে শ্রাবন্তী সবসময় বলে যে ছেলে আর তুমি একসঙ্গেই প্রায় বড় হয়েছো। একদম, একদম। You people are হ্যাঁ, মানে আমার very much নেক্সট জেনারেশন, friendly. আমি মিলেনিয়াল, আমার ছেলে হচ্ছে জেনজি। হ্যাঁ, সো কাছাকাছি। আর একটা ট্রিকি প্রশ্ন, যদি এই ধরনের প্রস্তাব আসে তো বেহালা পশ্চিম হবে না? তমলুক আমরা খুব শুনতে পাচ্ছি, কোনো No চয়েস idea, থাকে? আমি এসব নিয়ে বলতেই চাই না। আমি যতক্ষণ না যেদিন জানতে পারবো সেদিন ওইটা নিয়ে একদিন আলোচনা করব। এখন আপাতত রাজনীতি নিয়ে কিছু মাথায় নেই। একদম। কিন্তু একটা আমি ভালো প্রশ্ন করি, যদি সুযোগটা পাও মানুষের সেবা করার, পাশে দাঁড়ানোর, ফরচুনেটলি, সেক্ষেত্রে তুমি তোমার 100% দেবে? দেখো, আমি অনেকে হয়তো, আমি বলতে চাই না, আমি সেবা আমি আমার মতো করি। করো তুমি, আমি জানি। হ্যাঁ, এবং আমার অনেকে জানে না যেরকম তোমার মনে হয়। জন্মদিনে তুমি হ্যাঁ। কোথায় যাও, বা আমরা জানি সেটা। আমার ভালো লাগে, আমি আলাদাভাবে আমি প্রত্যেক শনিবার একটা কিছু করি, আমি গরিব বাচ্চা যারা অনেক অনাথ, দুস্থদের পাশে দাঁড়িয়েছো। আমি আমার মতো করে সেগুলো জানানোর, দেখো এটা আমার চয়েস। হ্যাঁ, কিন্তু আমাকে যদি আমি মনে করি যে আমি রাজনীতি করব বা কিছু করব, অবশ্যই মানুষের পাশে দাঁড়ানোটা, এটাই তো আমাদের, মানে এটাই তো আমার মনে হয় জনপ্রতিনিধির কাজ, যে তারা যে প্রবলেমে আছে সেই প্রবলেম থেকে তাদেরকে দূর করা, সেটাই। কিন্তু এখনো আপাতত আমি এমনি মানে করে থাকি, যে তার জন্য যে রাজনীতি করতে হবে সেরকমও কোনো ম্যাটার না, আমি বরাবর করে আসছি। হ্যাঁ, একটা পাওয়ার বা হ্যাঁ। একটা ক্ষমতা থাকলে হয়তো হ্যাঁ, আরো বেশি অনেক সুযোগ পাওয়া যায়। সুযোগ পাওয়া যায়, অনেক বেশি মানুষের বেশি জন্য সংখ্যক মানুষের জন্য কিছু করা যায়। একদম। হ্যাঁ, সেটা তো, সেটাই বলে একটা অপরচুনিটি। এরকম অপরচুনিটি অনেক আসবে, তবে শ্রাবন্তীর সময় খুবই কম। আমি একটু চটপট র্যাপিড ফায়ারে যাই। সেইটা না, একটু ইন্টারেস্টিং র্যাপিড ফায়ার করি। Okay. তাহলে শ্রাবন্তীর সঙ্গে একটা ফটাফট র্যাপিড ফায়ার রাউন্ডে যাওয়া যাক। আমি প্রথমেই জিজ্ঞেস করব, যেহেতু আমরা খুব জীবনটাকে রঙিন, কালারফুল ইউজ করি বা ভালোবাসি আমরা জীবনকে রঙিন দেখতে, সাদা না কালো? সাদা কালো দুটোই? না, অ্যাকচুয়ালি কালারফুল। আমি আই লাভ অল কালার্স। রামধনু? রামধনু, একদম তাই। পাহাড় না সমুদ্র? দুটোই। মোহনবাগান না ইস্ট বেঙ্গল? ইস্ট বেঙ্গল। বেহালার বাড়ি না আরবানা? বেহালার বাড়ি। কেন? ছোটবেলা থেকে বড় হয়েছি, বেহালার সঙ্গে একটা আলাদা টান। দেব না জিৎ? দেবজিৎ। খুব স্মার্ট আনসার। দেবজিৎ। কোয়েল না স্বস্তিকা? এটা খুব টাফ। আই লাভ বোথ অফ দেম, বাট স্বস্তিকা আমার ক্রাশ, অ্যান্ড কোয়েলদি ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্টর। স্বস্তিকার অভিনয় তুমি খুব পছন্দ করো, আগেও শি বলেছো। ইজ মাই ক্রাশ, লেডি ক্রাশ। আচ্ছা। ইয়েস, শি নোজ দ্যাট। মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? দুজনেই। মমতা মানে দিদিকে আমি মানে বেশি মাতৃতুল্য। মাতৃতুল্য, যেহেতু তাকে তার রেসপেক্টের জায়গাটা। আর অভিষেক আর আমি প্রায় মানে আমরা মনে হয় সেম সমবয়সী, তো দিদি। আচ্ছা, ফিগারের দিক থেকে যদি বলো, শেপ জিরো না সাইজ জিরো? নো জিরো। নো জিরো। জিরোতে আমি বিশ্বাসী নই, মানে সাইজ জিরো নয়, ফিট। আমার মনে হয় ফিট থাকাটা ইম্পর্টেন্ট। এই মুহূর্তে বিয়ে না হ্যাপিলি সিঙ্গেল? হ্যাপিলি সিঙ্গেল। ফ্রিডম অনেক বেশি হয়? আমার ওটা মনে হয় না। না, আমার মাকেও দেখেছি, আমার মা ম্যারিড, আমার বাবা পুরো মানে মা বাবার মধ্যে ভীষণ বিশ্বাস যোগ্য একটা রিলেশনশিপ। সো তার জন্য না, আমি আমারটা এখন বলছি। আচ্ছা। হ্যাঁ। বোটক্স বা লিপ জব করিয়েছো? না। সুচে ভয়?
পৃথিবীর মতো হয়, বাট করার কোনোদিন হয়তো একবার ট্রাই করে দেখবো, ইচ্ছা আছে যদি প্রয়োজন যদি হয়। প্রয়োজন হয়। এখনো পর্যন্ত না করা বাবা, ওই যে ওই চোখের সামনে দেখেছি আমি কয়েকটা ভিডিওতে। ছেলের জীবনে ইন্টারফেয়ারিং মাদার নাকি টু লিভ হিম ফ্রিলি? সেকেন্ড অপশন, টু লিভ হিম ফ্রিলি। টু লিভিং ফ্রিলি। আর তোমরা দুজনকে খুব ভালো বন্ধু নাকি ওই প্যারেন্টস সান না, রিলেশনশিপ? ভাই বোন বলতে পারো। আচ্ছা, হ্যাঁ, হয় অনেক ঝগড়াঝাটি। হ্যাঁ, আচ্ছা, এমন হয় না অনেক জায়গায় ঘুরতে গিয়েছো লোকে বলে ভাই বোন? প্রচুর প্রচুর। শি ইজ আ মাদার, আই ইউ শিওর? ইয়েস, শি ইজ মাই মাদার। এরকম হয়, মানে ভাই বোন বলে। সম্প্রতি কোয়েলের রাজ্যসভায় যাওয়াটা শকিং না এনকারেজিং? এনকারেজিং, এনকারেজিং। এনকারেজ, শি ডিজার্ভস ইট। আচ্ছা, কিন্তু ভাবতে পেরেছিলে যে রাজনীতির আঙিনায় কোয়েল পা রাখবে? কারণ- সেটা হয়তো প্রথমে ভাবিনি, হ্যাঁ, একটু শকিং একটু লেগেছে। একটু শখ, বাট আমি এনকারেজিং মনে করি। কারণ অ্যাজ আ পার্সন শি ইজ আ ভেরি নাইস হিউম্যান বিং, তো আমি ওই জন্য আই সাপোর্ট হার। আচ্ছা, মানে শক থেকে এনকারেজমেন্ট এনকারেজমেন্ট, হ্যাঁ। এসছে। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু আগে আমরা যেটা আলোচনা করেছিলাম, ট্রোলারদের ট্রোলিং এর মধ্যে দিয়ে জবাব দাও নাকি ব্লক করা? ব্লক করা। তোমার ব্লকের 3টা ক্রাইটেরিয়া বলো, এই এই হলে ব্লক করে। আর বেশিরভাগ নোংরা কমেন্টস, ভুলভাল মানে অশ্লীল মন্তব্য করলে, কথাবার্তা, হ্যাঁ। মন্তব্য, আই ডোন্ট লাইক। ফর নেগেটিভিটি, বেশিরভাগ যদি নেগেটিভ জিনিস দেখি ব্লক, চাই না আমার ওরকম ফলোয়ার। আমরা তো ঠাকুমার ঝুলিতে ঠাকুমা হিসেবে দেখছি, ভবিষ্যতে যখন শাশুড়ি হবে শ্রাবন্তী কেমন শাশুড়ি হওয়া প্রেফার করবে? এখন যেমন একদম এরকম বিন্দাস। এরকম হ্যাঁ, মানে কুল। ছেলের বয়সে কমেন্ট কুল, তো ওটাও কিন্তু একটা বন্ধুতা হবে, তাই না? একদম ভীষণ ভাবে। কখনো মনে হয় শ্রাবন্তী যে র্যাপিড ফায়ার থেকে বেরিয়ে এসে বলছি যে আমাদের জীবনে এই বন্ধুতাটা বা কমফোর্ট জোনটা খুব জরুরি। ভীষণ। আমরা হয়তো স্পেস দিতে দিতে কোথাও যেন বন্ধুতাটা হারিয়ে ফেলি বলে সম্পর্কগুলো এত শিথিল বা আলগা হয়ে গেছে। না, আমার মনে হয় না। বন্ধুত্বটা আমার মনে হয় ছোট গ্রুপ আমি বেশি প্রেফার করি। প্রচুর বড় গ্রুপ না করে ছোট গ্রুপে থাকাটা, আর সবাই সবার স্পেস তো আছেই অবশ্যই, কারোর তার ব্যক্তি স্বাধীনতা থাকে, সেখানে হস্তক্ষেপ করাটা আমি বাঞ্ছনীয় মনে করি না। আমি মনে করি যে যার মতো লাইফটা, মানে একটা মি টাইম থাকা দরকার। একটা মি টাইম অবশ্যই। আমি তো মানে নিজের সাথে একা থাকতে খুব ভালোবাসি। আচ্ছা, তো হ্যাঁ, তোমার আমি আই টক টু মাই সেলফ। তাই? ইয়েস, আই লাভ টু ডু দ্যাট। তখনই তুমি মিমিক্রি গুলো করো? আমি অনেক কিছু করি। আমি ছোটবেলা থেকে আয়নার সামনে দাঁড়িয়ে অ্যাক্টিং করতাম। আমি সব ক্যারেক্টার আমি হতাম, মানে হিরো হিরোইন দুটোই। হ্যাঁ, পুরুষ even চরিত্র তুমি, মা স্ত্রীও বাবা তুমি। বাচ্চা 3টে ক্যারেক্টারই আমি করছি, মানে এরকম ধরনের খেলতে একার সাথে একা। সো আমি এখন একাও মানে নিজের সাথে খুব ভালো টাইম স্পেন্ড করি। আই লাভ মাই লোনলি টাইম। রিয়েলি ইট ওয়াজ রিয়েলি আ লাভলি টাইম উইথ ইউ। থ্যাংক ইউ। তোমার মি টাইম থেকে তুমি যে সময়টা বের করে আমাদের দিয়েছো, আর তোমার সঙ্গে কথা বলা বা অন্তহীন আড্ডা চলতেই থাকবে। শ্রাবন্তীর ভালো থাকার রহস্য বা দর্শকদের যদি তুমি বলো যে ভালো থাকার পিলস কি, হোয়াট ইজ দ্য হ্যাপি পিলস অফ হ্যাপিনেস? পজিটিভিটি। তোমার গলায় বললে হবে না, পজিটিভিটি, আরেকটা টোনে শুনি। পজিটিভিটি। সত্যি এটা বড় প্রাপ্তি, কারণ শ্রাবন্তীর সঙ্গে কথা বললে এরকম অনেক কিছু জানা যায়, শেখা যায়, যেটা হয়তো অনেক দর্শক জানেন, অনেক পজিটিভ ভাইব পাবে অলওয়েজ, এটা আমি বলে দিচ্ছি। আর দেখবে পজিটিভিটি বা পজিটিভ ভাইবসের মানে পজিটিভ ভাইবসের সংস্পর্শে এলে তুমি ইউ অলসো ফিল পজিটিভ। একদম ওরা, তাই না? একদম। এই যে আমরা এত সুন্দর হেসে হেসে কেন কথা বলছি, বিকজ উই বোথ আর ভেরি মাচ পজিটিভ Yes, নাও। always. নেগেটিভিটি চারপাশে থাকলে দেখবে সবসময় সব আমি ডিপ্রেশন। চাই না, আমি আই ডোন্ট Depression. লাইক নেগেটিভিটি। একদম। সো থ্যাংক ইউ সো মাচ শ্রাবন্তী, Thank you. কথা বলার জন্য। তুমি এরকমই ভালো হাসি খুশি বাবলি থাকো এবং হাসতে থাকো, আর যেটা খুব ইম্পর্টেন্ট নিজের শর্তে নিজে বাঁচো। ইয়েস, অলওয়েজ। থ্যাংক ইউ সো মাচ। কথা বলছিলাম শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং শ্রাবন্তী যেটা বললেন যে বাঁচতে হবে পজিটিভিটি নিয়ে। অন্যান্য সব খবরের জন্য চোখ থাকুক নিউজ 18 বাংলায়।